আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তো তোমাদের জন্য আজকে আমি নতুন করে যেই একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তোমরা কি পড়াশোনা নিয়ে আসলেই সুখী আছো, খুশি আছো? আমার তো মনে হয় না তোমরা পড়াশোনা নিয়ে স্যাটিসফাইড আছো, কারণ স্কুল প্রতিষ্ঠান বন্ধ। তো যেহেতু তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষাটা সম্পন্ন হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই পড়াশোনার ভিতরে থাকা উচিত। আর যারা এখনও পর্যন্ত লকডাউনের ওছিলায় পড়াশোনা থেকে দূরে সরে আছো, তাদের জন্য বলছি যে পরীক্ষা যখন নিবে সরকার, তখন কিন্তু 2 মাসের একটা টাইম দিতে পারে, সর্বোচ্চ 2-2.5 মাস, 3 মাস। তো একটা বিষয় চিন্তা করো, যে বিষয়টা তুমি আজকে 7 মাস 1 বছর ধরে পড়তেছো না, সেই বিষয়টা তুমি 3 মাসে কিভাবে শেষ করবা? আসলেই কিন্তু ডিফিকাল্ট। তো আমি আশা করব তোমরা যে কজন পড়াশোনার ভিতরে আছো, তাদেরকে বলবো, তোমাদের আশেপাশে যে বন্ধুরা আছে যারা এখনও অমনোযোগী পড়াশোনায়, তাদেরকে তোমরা একটু বুঝাইতে পারো যে পরীক্ষা যেহেতু হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, পড়ার ভিতরে থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার জন্য আমি আজকে থেকে শুরু করতেছি যে গণিত বিষয়ের যেই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে সেগুলো সলভ নিয়ে আলোচনা করব। আজকে থেকে শুরু করব। তো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আমরা কেন সলভ করব, অবশ্যই আমাদের উদ্দেশ্য আছে। তো তোমরা ইতিমধ্যেই জেনে থাকবে যে বোর্ড প্রশ্ন কিন্তু সলভ না করলে বোর্ড পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন অঙ্কগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না। তো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগামী 2021 সালের কী ধরনের প্রশ্ন আসতে পারে গণিত বিষয় থেকে আমরা কিন্তু একটু হলেও বুঝতে পারি যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্টটা খুব ভালো হয়। আর তোমাদেরকে বলবো, আমি তোমাদের প্রশ্নসহ সমাধান করাবো। সেই ক্ষেত্রে তোমরা নিজেরাই জানো, তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছো যে 2020 সালের প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে নাই, কালেক্ট করো নাই। এমনকি অনেক স্টুডেন্ট আছো তোমরা, যে আমার অভিজ্ঞতায় আমি বলতেছি যে তোমাদের কাছে 19 সালের প্রশ্নটাও নাই। তো আমি যেহেতু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অবশ্যই বোর্ডে যেভাবে হুবহু প্রশ্ন এসেছে অধ্যায়ভিত্তিক, সেই প্রশ্নগুলো নিয়ে তারপরে আমি আলোচনা করব। তো আজকে থেকে শুরু করতেছি তোমাদের জন্য বোর্ড প্রশ্ন সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল পর্ব শুরু করব। মূল পর্ব শুরু করার আগে আমি বলতে চাই যে এখান থেকে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, তো বন্ধুদের মাঝে আমার এই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে দিবে এবং লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে ভাইয়া ক্লাসগুলো কেমন লাগছে, বা তোমাদের উপকৃত হচ্ছে কিনা, বা অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবে। তো চলো শুরু করা যাক আজকের যে মূল পর্বটি। তো আমি কিন্তু এখানে আজকে এসএসসি বোর্ড প্রশ্ন সমাধান, ঢাকা বোর্ডের 2019 সালের যে প্রশ্নগুলো আছে তার ভিতরেই বীজগণিতের অংশগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা জানো যে বীজগণিত থেকে 3টা প্রশ্ন আসে, সেখান থেকে আমাদের 2টি অ্যান্সার করতে হয়। তো আজকে 19 সালে যে 3টি প্রশ্ন এসেছিলো, সেই 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব বীজগণিতের। তো তার জন্য দেখো, আমি 1 নম্বর যেই প্রশ্নটা এসেছিল বীজগণিতের, এটা সেট এবং ফাংশন থেকে মিলিয়ে একটা প্রশ্ন এসেছিল। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দুটি হচ্ছে আমাদের, এই 2 লাইন হচ্ছে উদ্দীপক, যে ফাংশন অফ এক্স সমান আছে 5x² + 3 ডিভাইডেড বাই 5x² - 3। আর এখানে আরেকটা সেট দেওয়া আছে বা অন্যায় দেওয়া আছে, এস সমান হচ্ছে x, y সাচ দ্যাট x এপসাইলন c, y এপসাইলন d, এবং 2x + y <10। আর এখানে এই অঙ্কটার জন্য আমাদের সি সমান দেওয়া আছে একটি সেট যার মান হচ্ছে 1, 3, 5, আর ডি সমান দেওয়া আছে 2, 4, 7। তোমরা কিন্তু সেটের অঙ্কগুলো খুব ভালো পারো, কারণ সেটের অঙ্কগুলো 9 থেকে শুরু হয়। তো সেই ক্ষেত্রে প্রায় প্রত্যেক পরীক্ষার আগে একবার রিভাইজ হয়। আর সেট ক্লাস 8এও কিন্তু তোমরা যেই প্রাথমিক ধারণাটা পেয়ে এসেছো, তো সেটের অঙ্কগুলো তোমরা ইতিমধ্যে ভালো পারো। ফাংশনে যে একটু সমস্যা হয়, তো দেখো আমি
ফাংশনের যে অংশটা আছে এখান থেকে আমি এমনভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে ফাংশনের এই ধরনের প্রশ্নগুলো আসলে যেন তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়, সঠিকভাবে অ্যান্সার করতে পারো। তো ক নম্বর প্রশ্নটা আলোচনা করব। ক নম্বর প্রশ্নটা তোমরা দেখে বুঝতে পারছো, এটি অধ্যায় নাম্বার 1 বাস্তব সংখ্যা থেকে এসেছে। এখানে আমাদের বলেছে 0.3 পৌনঃপুনিককে 0.2 পৌনঃপুনিক দ্বারা ভাগ করতে, পৌনঃপুনিক দ্বারা ভাগ করতে, এখানে পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। তো এই ক নম্বরটা যদি আমরা করি, দেখো আমাদের এই অঙ্কটা আমরা একবারে ভাগ চিহ্নিত করতে পারি অথবা প্রথমে পৌনঃপুনিকটা ওঠানোর পরে করতে পারি। তো দেখো এখানে আমরা যদি একটু দেখি যে এই যে অংশটা আমরা কিন্তু 5কে খুব সহজেই কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারি, অথবা 10কে কিন্তু খুব সহজেই 2 দিয়ে ভাগ করতে পারি। কিন্তু যদি দশমিক এবং পৌনঃপুনিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভাগের একটু আমাদের সমস্যা থেকেই যায়। তো পৌনঃপুনিক আর দশমিক যদি থাকে আমরা প্রথমে পৌনঃপুনিক এবং দশমিকটা উঠায় নিব, তারপরে কিন্তু আমরা ভাগটা করব। তো দেখো কিভাবে করা যায়। এখানে যদি আমরা 0.3 উপরে পৌনঃপুনিক ভাগ, এটাকে ভাগ করতে বলেছে 0.22 এর উপরে পৌনঃপুনিক। তো এটা আমরা প্রথমে কি করব, দশমিক এবং পৌনঃপুনিকটা উঠায় দিব, তারপরে ভাগ করব, এটার জন্য আমাদের সহজ হবে। তো দশমিক এবং পৌনঃপুনিক উঠানোটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট। দেখো কিভাবে আমি দশমিক পৌনঃপুনিকটা উঠাই, যে প্রথমে যেই সংখ্যাগুলো থাকবে এখানে যেমন 0.3 তার পৌনঃপুনিক আছে না, এখানে আমরা 0 এবং 3 বসিয়ে দিলাম, কোনো পৌনঃপুনিক এবং দশমিক ছাড়া সংখ্যাগুলো বসিয়ে দিলাম। এখন দশমিক পৌনঃপুনিক উঠানোর নিয়ম হচ্ছে উপরে যদি পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকে সেটা লব থেকে বিয়োগ করতে হবে। তো দেখো পৌনঃপুনিক ছাড়া আমাদের শুধু একটা সংখ্যা আছে 0, এটা আমরা 0টা যদি এখানে বিয়োগ করে দিই, 0 বিয়োগ করে দিলাম, এটা হচ্ছে উপরের নিয়ম। আবার বলতেছি যে পৌনঃপুনিক দশমিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সরাসরি আমরা বসিয়ে দিব, দিয়ে যার উপরে পৌনঃপুনিক থাকবে না সেগুলো উপরে বিয়োগ করে দিব। আর নিচের নিয়মটা হচ্ছে দশমিকের পরে যে কয়টা পৌনঃপুনিক থাকবে সেই কয়টা নিচে 9 হবে। তো দেখো এখানে দশমিকের পরে একটা পৌনঃপুনিক আছে 3, তার উপরে হচ্ছে কি 9। আর দশমিকের পরে যে কটা পৌনঃপুনিক থাকবে না সেই কয়টা শূন্য হবে। তো আমাদের কিন্তু এখানে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, সেই ক্ষেত্রে কিন্তু শূন্য দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তো এরপরের অংশটা দেখো, এখানে আমরা প্রথমে 0.2 লিখলাম। এখন আমরা বিয়োগ করব দশমিক পৌনঃপুনিক ছাড়া কোনটা আছে, 0 আর 2, 0 আর 2 আমরা বসিয়ে দিলাম। নিচের নিয়ম কি, দশমিকের পরে একটা পৌনঃপুনিক আছে, একটা 9 বসিয়ে দিলাম। আর দশমিকের পরে দেখো একটা পৌনঃপুনিক ছাড়া আছে, সেই ক্ষেত্রে আমরা একটা 0 দিব। আশা করি এই বিষয়টা এখন বুঝতে পেরেছো কিভাবে দশমিক এবং পৌনঃপুনিক উঠাতে হবে। আমি আবার বলছি যে দশমিক পৌনঃপুনিক উঠানোর জন্য প্রথমে আমরা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বসাবো, এবং দশমিক পৌনঃপুনিক যে কটা থাকবে না, পৌনঃপুনিক যেই সংখ্যাটা ওর উপর থাকবে না সেগুলো সিরিয়ালে বসে বিয়োগ করে দিব। তো 0 এবং 2 এর উপরে কিন্তু আমাদের পৌনঃপুনিক নাই, সেক্ষেত্রে আমরা 0 এবং 2 বসিয়ে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। এখন নিচের নিয়মটা হচ্ছে দশমিকের পরে যে আমাদের যে কটা পৌনঃপুনিক থাকবে সেই কটা 9 হবে, এবং দশমিকের পরে যে কটা পৌনঃপুনিক থাকবে না সে কটা 0 হবে। তো এখন আমরা যদি যোগ বিয়োগ করে দিই, দেখো যে এখানে আমরা উপরে দেখো 3 থাকে আর নিচে থাকে হচ্ছে 9 ভাগ, উপরে 22 থেকে 2 বাদ দিলে আমাদের থাকে 20, নিচে থাকে হচ্ছে 90। এরপর আমরা কাটাকাটি করতে পারি, এই 3 দিয়ে 3 1-কে 3, 3 3-এ কিন্তু 9 হয়। তো আমরা এই কেটে দিলাম, 3 থাকলো। এখন আমরা যদি ভাগের যে নিয়মটা আছে, ভাগ থাকলে গুণ হয়, হয়ে উল্টে যায়, আর যদি আমরা কেটে দিতাম 0 0 তাহলে আরও ছোটো হয়ে যেত, তাহলে এই 9টা উপরে যেত আর 2টা এখানে আসতো। তাহলে কি হলো, এখন দেখো কাটাকাটি করা যায়, 3 1-কে 3 আর 3 3 হচ্ছে 9। তাহলে আমাদের থাকে উপরে 1-এর সাথে 3 গুণ করলে 3 আর নিচে থাকে কিন্তু 2। এটা কিন্তু হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। আশা করি ক নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে খ নম্বর। দেখো খ নম্বর একটি ফাংশনের একটা অঙ্ক, যে ফাংশন অফ 1/t² + 1 আর ফাংশন অফ 1/t² - 1 এর মান বের করতে বলেছে। সেই ক্ষেত্রে এই মানটা বের করতে হলে আমাদের এই উদ্দীপকটা লাগে, যে ফাংশন অফ x সমান হচ্ছে 5x² + 3 ডিভাইডেড বাই ফাংশন অফ x² - 3। এখান থেকে আমরা মানটা আগে এই অংশটুকু বের করে নিয়ে তারপর অংশটা করব। দেখো কিভাবে অঙ্কটা করি। তো এটা আমরা মুছে দিলাম। দেখো খ নম্বর প্রশ্নটা,
তো খ নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে, দেখো দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান 5x² প্লাস 3 আর 5x² মাইনাস 3। এখান থেকে আমরা করব কি, এই অংশটাকে বের করে নেব, এতটুক এই অংশটা বের করে নিব। তাহলে এই অংশটা যদি বের করি তাহলে ফাংশন অফ, যেহেতু আমাদের 1/t² বের করতে বলেছে, আমরা কিন্তু এটা বের করব যে ফাংশন অফ 1/t²। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখো, ফাংশনের নিয়ম আমাদের বলে কি যে এখানে যে এক্সটা আছে, এক্সের জায়গায় আমরা পরের লাইনে যা বসাবো, এই ডান পাশে যে এক্স থাকবে সেখানে সেখানে তাই বসাই দিব। তাহলে এক্সের পরিবর্তে দেখো আমরা এখানে 1/t² বসিয়েছি, তাহলে এখানে যত জায়গায় এক্স আছে সেখানে 1/t² বসে যাবে। তাহলে আমাদের কিন্তু এমন হয়, দেখো যেখানে 5 থেকে গেল, আর এখানে আছে 1/t², আর তার উপরে আছে হচ্ছে আরেকটি স্কোয়ার প্লাস 3। একই রকমভাবে এখানে আছে 5 ইন্টু 1/t², তার উপর আছে স্কোয়ার মাইনাস 3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এরকম হয়, দেখো এই পাশে লিখলাম, এখানে 5 যেহেতু উপরে আছে আর উপরে কিন্তু স্কোয়ার আছে, সেই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে t² তার উপর স্কোয়ার, মানে কিন্তু পাওয়ার পরে যদি গুণ করি তাহলে টির উপর হবে আমাদের 4, আর এখানে 5টা উপরে চলে যায়, তো 5 গেল উপরে আর t4 আসলো নিচে প্লাস 3। একই রকমভাবে এখানে আমাদের 5টা উপরে চলে যাবে আর t4টা নিচে চলে আসবে মাইনাস 3। তাহলে দেখো এখানে যেই অংশটা আসলো, এখানে দুইটি ভগ্নাংশ পরস্পর যোগ আকারে আছে, এখানে দুটি ভগ্নাংশ বিয়োগ আকারে আছে। তাহলে আমরা উপরে লসাগু করব, নিচেরও লসাগু করব। তো লসাগুটা যদি আমরা এখানে করি, দেখো যে উপরের যে অংশ এতটুক অংশ, এই 3 নিচের মনে মনে কিন্তু 1 আছে, 1 আর t4 এর লসাগু আমাদের হবে t4। তো নিয়মে বলে t4কে t4 দিয়ে ভাগ করলে আমাদের হবে 1, 1 এর সাথে 5 গুণ করলে হবে 5, মাঝখানে প্লাস ছিল তাই প্লাস বসিয়ে দিয়েছি। আর 1 দিয়ে t4কে গুণ করলে ভাগ করলে হবে আমাদের t4, তার সাথে 3 গুণ করলে হবে 3t⁴। একই রকম নিচে আমরা লসাগু করলে t4 হবে, যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে কিন্তু আমাদের মাঝখানে হবে মাইনাস 3t⁴। এখানে দুটি ভগ্নাংশ আছে, আমরা করব কি, দেখো প্রথম ভগ্নাংশ ঠিক রাখবো। তো প্রথম ভগ্নাংশ আমাদের ঠিক আছে, এই ভাগটা, এই যে মেইন যে ভাগটা ছিল এই ভাগটা গুণ হয়ে গেল, আর এই ভাগটা ছিল কার সামনে, নিচের ভগ্নাংশের সাথে। সেই ক্ষেত্রে যেহেতু নিচের ভগ্নাংশ চিহ্নটা উল্টা করে দিছি, তাহলে এটা উল্টা হয়ে যাবে, t4টাও চলে যাবে হচ্ছে উপরে আর এটা চলে আসবে হচ্ছে নিচে। তাহলে 5 মাইনাস 3t⁴। এখন একটা বিষয় চিন্তা, যেহেতু গুণ আকারে আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কাটা যায়, সেই ক্ষেত্রে উপরে থাকবে হচ্ছে 5 প্লাস 3t⁴, আর নিচে থাকবে হচ্ছে 5 মাইনাস 3t⁴। তো এই যে লাইনটা আমরা বের করলাম, এটি কার মান বলো তো? এই মানটা কিন্তু হচ্ছে ফাংশন অফ 1/t² এর মান বের হলো। তার মানে এটি সমান কিন্তু এটি লেখা যায়। তাহলে আমি মনে করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো যে আমরা প্রথমে হচ্ছে এই মানটা বের করার চেষ্টা করেছি ফাংশন অফ 1/t²। তো ফাংশন অফ 1/t² এটা যখন বের করব তখন অবশ্যই আমাদের একটা ফাংশন লাগবে। তো আমাদের যেহেতু উদ্দীপকে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান ওইটা, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা বের করে নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা ফাংশন অফ 1/t² সমান কিন্তু এটা লিখতে পারি। তো আমি ওখান থেকে শুরু করব। দেখো ফাংশন অফ 1/t² থেকে দেখো, যেহেতু আমরা এটা সমান ক্যালকুলেশন করে এটা পেয়েছি, তো এটা লিখব হচ্ছে 5 প্লাস 3t⁴, আর এটা হচ্ছে 5 মাইনাস 3t⁴। এই অঙ্কটা দুটি পদ্ধতিতে করা যায়। এখন আমরা যদি এই যে মানটা বের করতে বলেছে সেখানে যদি এই মানটা বসিয়ে প্লাস দিয়ে আবার করি, লসাগু করি, সেভাবে করা যায়। কিন্তু একটি সহজ নিয়মে তোমাদের আমি করানোর চেষ্টা করতেছি। দেখো যোজন বিয়োজন কথা তোমরা শুনে থাকবে যে 11.1 অঙ্কে তোমরা যোজন বিয়োজন করেছো। তো যোজন বিয়োজন দেখো, যদি আমরা এই অংশটা সমানের এই পাশে কিন্তু একটা রাশি আছে শুধু, সেই ক্ষেত্রে যদি এটার নিচে মনে মনে আমরা 1 কল্পনা করে নিই তাহলে কিন্তু কি হয় দেখো তো, এখানে কিন্তু দুটা লব এবং হর হয়ে গেল। তাহলে যোজন বিয়োজন যদি আমরা করি তো নিয়ম হচ্ছে উপরে যেটা আছে সেটি উপরেও বসবে 1/t², এবং সেটি নিচেও বসবে 1/t²। আর নিচে যে 1 ছিল এটা উপরে যে হবে যোগ, নিচে 1টা নিচে হবে বিয়োগ। এটি হচ্ছে যোজন বিয়োজন করার নিয়ম। আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো যেখানে আছে a/b সমান আছে c/d,
ডি। যদি এটা যোজন বিয়োজন করি তো এখানে উপরে আছে কি, লবে আছে এ আছে না, এটা লবেও বসবে হরেও বসবে, আর নিচে যে লবটা আছে বি সেটা উপরে যে হবে প্লাস, এটাকে বলা হয় যোজন, আর নিচেই হবে বিয়োগ, এটা হচ্ছে বিয়োজন। একই রকমভাবে এটাও আমরা করতে পারি, সি সি লিখলাম, ডি উপরে যে যোগ, ডি হচ্ছে নিচে বিয়োগ। বুঝতে পেরেছো? তো যোজন বিয়োজনটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই যোজন বিয়োজনটা মনে রাখলে অনেক অঙ্ক খুব সহজেই শর্ট করে নিয়ে আসা যায়। তো একই রকমভাবে যদি আমরা এই অংশটা যোজন বিয়োজন করি, দেখো তো 5 প্লাস 3t4, নিচেও আমরা বসালাম 5 প্লাস 3t4, নিচের যে অংশটা আছে, হরে যে অংশটা আছে সেটা উপরে যেও কি হবে, যোগ হবে, তো প্লাস 3t4, আর এটা নিচে হবে বিয়োগ, তো -5, বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তো এটা -5 আর প্লাস হবে 3t4। এটা কিন্তু আমরা লিখে দিব হচ্ছে যোজন বিয়োজন করে। তাহলে এখানে কি হয় দেখো, উপরে আছে আমাদের 5 প্লাস 3t4, এখানে দেখো যোগ বিয়োগের একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 3t4 কিন্তু কাটা যায়, একটা প্লাসে একটা মাইনাসে, আর এখানে 5 মাইনাসে 5 প্লাসে কিন্তু কাটাকাটি করা যায়। সেই ক্ষেত্রে আমাদের উপরে থাকে দেখো, উপরে 5 আর 5 যোগ করলে থাকে 10, আর নিচে 3t4 যোগ করলে থাকে হচ্ছে 6t4। তো এখন যদি আরেকটু কাটাকাটি করি তাহলে আমাদের কিন্তু 2 দিয়ে কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3, তো আমাদের উপরে থাকে হচ্ছে 5 আর নিচে থাকে হচ্ছে 3t4। এটি হচ্ছে আমাদের উত্তর খ নম্বরের জন্য, যে এটির মান বের করতে বলেছিল। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় মান 5/3t4। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো ফাংশনের অঙ্কগুলো, এই অঙ্ক যদি আসে তোমরা এভাবে যোজন বিয়োজন করে করার চেষ্টা করবো, তাহলে কিন্তু অঙ্কটা অনেক ছোট হয়ে আসবে। তো এখন আমি চলে যাব গ নম্বর প্রশ্ন। দেখো, এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে বলেছে। তো ডোমেন আর রেঞ্জ কি এটা আমি একবারে বুঝাই দিব লাস্টে। তো এখন এস অন্যয়টাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছে, তাহলে এস অন্যয়টা আছে কোন পদ্ধতিতে? দেখো এখানে আমাদের এস সমান দেওয়া আছে যে এটা, এবং হচ্ছে এখান থেকে এতটুক। তো এখানে এস এর মান দেখো, যে অন্যয়ের মান কিন্তু তালিকা পদ্ধতি দেওয়া নাই, সরাসরি শর্ত দেওয়া রয়েছে যে এক্স আছে সি এর ভিতরে আর ওয়াই আছে ডি এর ভিতরে, এবং 2x + y < 10, 10-এর থেকে ছোট। এই শর্ত অনুসারে যে মানগুলো হবে সেটা যদি আমরা বের করতে পারি সেটি হবে তালিকা পদ্ধতি। তো এখন যে শর্ত দেওয়া রয়েছে এটা কি পদ্ধতি দেওয়া রয়েছে বলো তো? এটা দেওয়া রয়েছে কিন্তু গঠন পদ্ধতিতে। তাহলে যে তা অন্যয় এবং সেটের মান সরাসরি দেওয়া থাকে না, শর্ত আকারে দেওয়া থাকে, সেটাকে আমরা বলি গঠন পদ্ধতি। সেখান থেকে আমরা তালিকা পদ্ধতি খুব সহজেই বের করে ফেলতে পারি যদি সিস্টেমটা আমরা বুঝি। তো আমাদের এই সেটটাকে তালিকা পদ্ধতিতে, অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে বের করার জন্য যেহেতু এই শর্ত দেওয়া আছে এবং দেওয়া আছে সি এর মান এবং ডি এর মান, এখানে তোমাদের বিশাল ভুল হয়। যেমন এই অঙ্কটাই গতবার যে 19 সালে যখন এসেছিল, পরীক্ষার্থীরা এসে আমাদের সাথে আলোচনা করছিল, স্যার আমরা এভাবে করে এসেছি। দেখো তারা কিন্তু ভুল করে এসেছিল, কারণ আমরা যে বক্স করে করি, এক্স দিয়ে এক্স এর মান দিয়ে ওয়াই এর মান বের করি, সেই ক্ষেত্রে সি এবং ডি এখানে কিন্তু দুটি সেটের মান দেওয়া আছে। দুটি সেটের মান দিয়ে থাকলে আমাদের ওই বক্স করে এক্স এর মান দিয়ে ওয়াই এর মান বের করার কোনো যুক্তি নাই। দুটি সেট যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু ক্রমজোড় অটোমেটিক তৈরি হয়ে যায়। আর আমরা জানি অন্যয়ের ভিতরে কি থাকে, ক্রমজোড় থাকে একের অধিক বা এক বা একাধিক। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্রমজোড় তৈরি করাটাই আমাদের মেন অন্যয় বের করতে হলে। আর যেহেতু সি এবং ডি এর মান দেওয়া রয়েছে সেট আকারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্রমজোড় বের করতে পারবো গুণ করে। তো চলো দেখা যাক এটা আমরা কিভাবে সমাধান করি। তো অন্যয়টি আছে আমাদের তালিকা পদ্ধতিতে, এটা আমাদের বের করতে হচ্ছে গঠন পদ্ধতি আছে, বের করতে হবে তালিকা পদ্ধতিতে। তো দেওয়া আছে বলে আমরা লিখে নিব হচ্ছে ওইটা, যে গ নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে এইচ সমান এবং 2x + y < 10। আর দুটি শর্ত আমাদের দেওয়া আছে, যেটা সি সমান হচ্ছে দেওয়া রয়েছে আমাদের 1 3 5 এবং ডি সমান দেওয়া রয়েছে হচ্ছে
1 3, ডি সমান দেওয়া আছে 2 4 7। তো এখান থেকে আমরা অন্বয় বের করব এই শর্ত অনুসারে, এই শর্ত। তাহলে আগে অন্বয় বের করতে হলে যেহেতু দুটি সেট দেওয়া আছে, আমরা কিন্তু এখানে বলে গুণ করে দিয়ে সরাসরি ক্রমজোড় তৈরি করতে পারি। তো এখানে আমরা সি ইন্টু ডিটা আগে বের করব। তো সি এর মান আমরা বসাই দিলাম 1 3 5 গুণ ডি এর মান বসাই দিলাম 2 4 7। তো এখন গুণের নিয়মটা কি, যেখানে যে কটা উপাদান থাকবে প্রত্যেকটা উপাদান দিয়ে পরের যে সেট উপাদানগুলো আছে সেই সেটের এক একটা উপাদান দিয়ে একটা করে ক্রমজোড় হবে। তো 1 এর সাথে 2 এর যদি আমরা ক্রমজোড় তৈরি করি, দেখো 1 এর সাথে 2 একটা ক্রমজোড় তৈরি করলাম, 2 এর সাথে 4 এর একটা ক্রমজোড় তৈরি করলাম, এরপরে 1 এর সাথে 7 একটা ক্রমজোড় তৈরি করলাম। তো এটা 1 দিয়ে যেভাবে 3টার সাথে 3টা ক্রমজোড় তৈরি করেছি, একই রকমভাবে 3 দিয়ে এই 3টার সাথে আমাদের 3টা ক্রমজোড় হবে। তো 3, 2, 3, 4 আর আছে 3, 7। তোমরা একটা বিষয় মনে রাখবা যে ক্রোমোজোমের ভিতরে তোমরা যদি মনে করো যে এই 1 3 একই জিনিস, যদি আমরা এইভাবে লিখি 3 আর 1 একই জিনিস মনে করলে কিন্তু সম্পূর্ণ ভুল করবা। কারণ এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক বা কোটির মান, ভুজের মান, আর এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক বা কোটির মান। সেই ক্ষেত্রে যেখানে যেটা থাকবে সেখানে সেটা বসাতে হবে। আর প্রথমে যেই উপাদানগুলো আছে যে গুণ করার পর যেটা হবে এটা কিন্তু প্রথমে বসবে। যেমন 3 দিয়ে আমরা 3টাকে গুণ করেছি, প্রথমে কিন্তু 3 বসেছে। 1 দিয়ে গুণ করেছি, 1 দিয়ে কিন্তু প্রথমে বসেছে। একই রকমভাবে যদি 5 দিয়ে করি তাহলে দেখো এখানে হবে আমাদের 5, 2, 5, 4 আর হচ্ছে 5, 7। তো এটি হচ্ছে আমরা গুণ করার পর একটা অনেকগুলো ক্রোমোজোড় হয়েছে। এই ক্রোমোজোড় থেকে কোন শর্তে আমাদের অন্বয় তালিকা পদ্ধতি করতে হবে? এই শর্তে যে 2x + y < 10, মানে 10-এর থেকে এটা ছোট। তো এখানে যদি আমরা করতে চাই তাহলে এই যে ক্রোমোজোড়গুলো তৈরি হয়েছে সব কটা ক্রোমোজোড়ে কিন্তু প্রথম উপাদানগুলো হচ্ছে x এর মান আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে y এর মান। সেই ক্ষেত্রে x এবং y এর মান যদি আমরা এই শর্ত অনুসারে বসিয়ে দেখি কোনটা সিদ্ধ করে মেনে চলে, সেগুলো হচ্ছে কিন্তু আমাদের নির্ণেয় কি হবে, অন্বয় হবে। তো এখানে দেখো যদি আমরা এই শর্তটা এখানে একটু লিখি তাহলে বুঝতে পারবা যে শর্ত হচ্ছে আমাদের 2x + y < 10। তো এইটা যদি তোমরা একটু চিন্তা করে দেখো, x এর মান কত, 1 আছে না, যদি এখানে তোমরা 1 বসায় দাও তো x এর মান 1, y এর মান কত আছে 3, y এর মান হচ্ছে 3। তো যদি এটা আমরা সমাধান করি 2 1 কে 2 আর আছে 3, তাহলে আমাদের যোগ করলে হয় 5। 10 থেকে ছোট, অবশ্যই 10 থেকে হচ্ছে 5 ছোট। সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রোমোজোড়টা আমরা কি করতে পারি, নিতে পারবো অন্বয়ের ভিতরে। একই রকমভাবে 1 4 নিলে কি হবে, 1 হবে, 2 হবে, 2 এর সাথে 3 যোগ 2 হবে, 2 এর সাথে কিন্তু আমরা এখানে আছে y এর মান হবে 4, সেক্ষেত্রে 7 হবে, তাহলে কিন্তু এটাও নিতে পারবো। একই রকমভাবে 1 7, তো 1 আর এখানে 7, তাহলে 2 আর 7 9 হবে, এটাও কিন্তু নিতে পারবো। এখানে আছে 3, x এর মান যদি 3 বসায় তাহলে কত হয় দেখো 3, আর y এর মান কত আছে 2, তাহলে এখানে আমাদের বসবে 2, তাহলে আমাদের হলো কত 3 2 6 আর যোগ 2 8, তাহলে 10-এর থেকে ছোট। এটাও কিন্তু আমরা অন্যের ভিতরে নিতে পারবো। এরপর হচ্ছে 3 4, 3 নিলে হবে 6 আর 4 নিলে হবে হচ্ছে 6 আর 4 10। এখানে যদি আমরা 4 নিই, দেখো এই ক্রোমোজোড়টার জন্য, তো এখানে যদি আমরা 4 নিই 4 2 কত হবে 4, 3 নিব, তো 3 নিলে আমাদের হয় 3 2 6 আর এখানে থাকে হচ্ছে 4, তাহলে হবে কিন্তু হচ্ছে 10। তা 10 কি 10-এর থেকে ছোট? ছোট না। এটা আমরা নিতে পারতাম কখন, যদি কি না এখানে ইকুয়াল থাকতো যে 10 থেকে ছোট অথবা সমান, কিন্তু আমাদের কিন্তু এই চিহ্নটা নেই, তাহলে আমাদের এই মানটা কিন্তু আমরা নিতে পারতেছি না। এরপর 3 নাও, 3 নিলে হবে 6 আর এখানে আছে 7, তাহলে 6 আর 7 13, এটাও কিন্তু 10 থেকে ছোট হয় না, এটাও আমরা নিতে পারবো না। 5 নাও, 5 নিলে হবে এখানে হয়ে যাচ্ছে 10, হবে না, এগুলো কিন্তু একটাও আমাদের সিদ্ধ হচ্ছে না। সেই ক্ষেত্রে এই যে 2x + y < হচ্ছে 10, এই শর্ত অনুসারে কিন্তু আমরা এই 4টা উপাদান পেলাম, প্রথম 4টা উপাদান। তাহলে এই প্রথম 4টা উপাদান কিন্তু আমরা নির্ণয় সেট হিসেবে নিতে পারবো। তার মানে এখানে আমরা নিতে পারবো অতএব S সমান, দেখো যে এই উপাদানগুলো 1 2 1 4 1 7 আর হচ্ছে 1 3 হচ্ছে 2।
তাহলে এটা কিন্তু আমরা এই পর্যন্ত নিতে পারলাম। এটা হচ্ছে নির্ণয় অন্বয়ের তালিকা পদ্ধতি। দেখো এই যে অন্বয়টা বের করছি, এখানে কিন্তু আর কোনো শর্ত নাই যে এক্স থেকে বড় কিনা, ছোট, সি এর মান ড্যাশে কিনা, এরকম কিন্তু না, সরাসরি আমরা তালিকা পদ্ধতিতে মান পেয়ে গেলাম। এখান থেকে আমরা এখন বের করব হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন আর রেঞ্জ কি একবারে তোমরা শিখে রাখো। রেঞ্জ হচ্ছে আর ডোমেন হচ্ছে, দেখো ডোমেন হচ্ছে যে অন্যায়টা আমরা তালিকা পদ্ধতিতে পাবো বা তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে, সেই অন্যায়ের প্রথম যেই ক্রমযুগগুলোর প্রথম উপাদানগুলো আছে, এই যে প্রথম উপাদানগুলো আছে, এই প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম বা ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তার মানে এটা হচ্ছে ডোমেন, এটাও ডোমেন, এটাও ডোমেন, আর এগুলো হচ্ছে রেঞ্জ, মানে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল ডোমেন নির্ণয় করো, সেক্ষেত্রে এখানে কিন্তু হবে আমাদের নির্ণেয় ডোমেন কি আছে দেখো তো, 1,1,1,3। এটা কি উত্তর? যেহেতু প্রথম উপাদানগুলো আমরা নিয়ে ডোমেন তৈরি করলাম, এটা কি উত্তর? না, উত্তর না। কারণ হচ্ছে ডোমেন এবং রেঞ্জের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব, যদি একের অধিক উপাদানগুলো একই রকম হয় আমরা একটা মাত্র নিব, যদি 5টা এক থাকে একটা এক নিব, যদি 2টা এক থাকে একটা এক নেব, যদি 3টা এক থাকে একটা এক নেব। তাহলে আমাদের এক কিন্তু 3টা আছে, সেই ক্ষেত্রে আমরা এগুলো নিতে পারবো না, আমরা নিব একটা এক মাত্র, একটা এক নেব 3টা থেকে, আর এখানে 3 আছে অন্যরকম, এই 3টা নিব। তাহলে আমাদের ডোমেন হবে 1,3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে ঢাকা বোর্ডে আসা 2019 সালের 1 নম্বর সৃজনশীল বীজগণিত থেকে আসা, যেটি সেট এবং ফাংশন বাস্তব সংখ্যা দুটি অধ্যায় মিলে প্রশ্নটা এসেছিল। আশা করি এই প্রশ্নটা তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো এবং প্রশ্নটা কিন্তু দেখতে পেলা যে 19 সালের বীজগণিতের প্রথম প্রশ্নটা কেমন এসেছিল আর কিভাবে অ্যান্সার করলে আমরা সঠিকভাবে 10-এ 10 নম্বর পেতে পারি। তো এটা গেল 1 নম্বর প্রশ্ন। এখন আমরা শুরু করব 2 নম্বর প্রশ্ন। তো চলো শুরু করা যাক যে বীজগণিতে 2019 সালে আসা 2 নম্বর প্রশ্নটি। চলে আসলাম 2019 সালের ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্নটির সমাধান নিয়ে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি বাম পাশে লিখে রেখেছি, ডান পাশে লিখে রেখেছি যে সৃজনশীল প্রশ্নটা, যে প্রশ্নটা এসেছিল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে ক এবং খ এবং গ নম্বরটা হচ্ছে মান নির্ণয়ের যে অঙ্ক। তোমাদের সিলেবাসে 3.1 এবং 3.2 মিলে একটি প্রশ্ন, দুইটা প্রশ্ন। আর যে ক নম্বর প্রশ্নটা এসেছে এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, যেটা 3.3 এবং 3.4 এর নিয়মে পড়ে। তো এখান থেকে আমরা সমাধান করার আগে তোমাদের বলতে চাই, সৃজনশীল প্রশ্ন দেখে তোমাদের কী মনে হচ্ছে? আসলে কি সহজ? দেখে মনে হচ্ছে প্রশ্নটা আসলে সহজ। আসলে প্রশ্নটা সহজ, কারণ হচ্ছে এখানে যেই প্রশ্ন দুটো এসেছে খ এবং গতে, প্রশ্ন দুটো কিন্তু হুবহু মূল বইয়ের মতো, একটু উল্টো মানে মানটা চেঞ্জ করে দিছে, প্রতীকগুলো চলকগুলো চেঞ্জ করে দিছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মূল বইয়ের প্রশ্ন অবশ্যই তোমাদের সমাধান করতে হবে, তারপরে তোমরা বোর্ড বইয়ের প্রশ্নগুলো বা বোর্ড প্রশ্নগুলো সমাধান করবা। তো ক নম্বর দেখো কিভাবে আমি সমাধান করি তোমাদের জন্য। যে ক নম্বরটা আমাদের এরকম দেওয়া আছে যে m পাওয়ার কিউ মাইনাস 3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 2। তো এটি দুটি পদ্ধতিতে করা যায়, একটি হচ্ছে সরাসরি উৎপাদক করা যায়, আরেকটি হচ্ছে যদি আমরা ফাংশন ধরে করি সেটাও করা যায়। তো ফাংশন ধরে করলে একটু লং হয়ে যায়, আর যদি আমরা অন্যভাবে সূত্র প্রয়োগ করে অথবা কমন নিয়ে অথবা মিডিল টার্ম করে যেই উৎপাদকের বিশ্লেষণের যে নিয়মগুলো আছে সেই নিয়মে করার চেষ্টা করি, তাহলে দেখো এখানে যেহেতু আমাদের কিউব আছে, এখানে আমরা কিউবের একটু সূত্র বানানোর চেষ্টা করব। দেখো সূত্রটা আমি একটু অন্য কালার দিয়ে লিখতেছি তোমাদের জন্য। যে সূত্র যদি আমরা বসাই, তো এই এমটাকে আমরা এ মনে করলাম, তাহলে এম কিউব হলো। আর এখানে যে 2 আছে, 2 থেকে যদি আমরা একটা 1 নিয়ে কিউব করি তাহলে কত হয় দেখো তো? 1 হয় না? তাহলে আগে দেখো আমরা এ কিউব আর বি কিউব পেলাম। তাহলে আমরা যে এই সূত্রটা তোমরা দেখেছিলা যে এ মাইনাস বি হোল কিউব, এটি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটা আমরা এখানে বানানোর চেষ্টা করতেছি। তো মাইনাস মাইনাস আছে, 3-এর জায়গায় 3 বসে দিলাম সূত্রের, আর এম মানে হচ্ছে এ, তো এ দিলাম, তার উপর হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার, আর বি মানে হচ্ছে এখানে 1 দিলাম, প্লাস 3-এর জায়গায় 3 সূত্রের,
এ মানে হচ্ছে এখানে এম আর বি মানে হচ্ছে 1 তার উপরে স্কোয়ার। তো এই লাইনটা যে বানালাম সেই লাইনের সাথে উপরের লাইনের কী অমিল আছে আর মিল আছে সেটা আমরা একটু দেখব। এখানে এম তিনটা আছে, 3m স্কোয়ার 3m স্কোয়ার ঠিক আছে, আর 1-এর সাথে আমরা m 3 গুণ করলে 3m হয়, আর এখানে আছে -2 কিন্তু আমাদের হয়ে গেছে -1। তো আমরা যদি -1টা এখানে হয়ে গেছে -1, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা যদি -1 এখানে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের -2 হয়ে যায়। এবং এতটুক দিয়ে আমাদের একটা সূত্র আসলো, এই যে এতটুকুতে একটা সূত্র হয় যে a - b তার উপরে কিউব। আর এখানে যে 1টা আছে 1টা আমরা লিখলাম। এখন দেখো 1-এর উপর যদি কিউব দিই মনে তাহলে আরেকটা সূত্র হয়ে যায়। তাহলে a কিউব - b কিউবের সূত্র কি হয়? a - b ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে m - 1 স্কোয়ার, কারণ আমাদের এতটুকু হচ্ছে a, প্লাস ab, a মানে হচ্ছে m - 1 আর b মানে হচ্ছে 1 গুণ আকারে থাকলো, প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। এটি হচ্ছে a কিউব - b কিউবের সূত্র। তো এখন দেখো এখানে আমাদের m একটা আছে, -1 যদি যোগ করি তাহলে প্রথম পদটা আমাদের হয় -2। এরপরে এখানে আবার দেখো একটা সূত্র বসানো যায় a - b হোল স্কোয়ারের সূত্র, সেক্ষেত্রে হয় আমাদের a স্কোয়ার -2m প্লাস 1, আর 1 দিয়ে যদি m - 1টাকে গুণ করি তাহলে আমাদের হবে m - 1, এই পাশে আছে 1। তো এটা আমরা এভাবে করি, দেখো m - 2 বসে গেল, আর এখানে আছে আমাদের m স্কোয়ার, m আছে এখানে -2টা আর আছে একটা প্লাস, তাহলে যোগ করলে আমাদের কিন্তু একটা মাইনাস থেকে যায়, আর এখানে আছে 1 একটা প্লাস একটা মাইনাস, যদি এটা কেটে দিই তাহলে কিন্তু একটা প্লাসে m থেকে যায়। তো এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছি। এটি উৎপাদক বিশ্লেষণ, এখান থেকে যে কোনো ক নম্বর আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। উৎপাদক বিশ্লেষণে যে আসবে এমন কোনো কথা নেই, মান বের করতে হতে পারে। তো উৎপাদকের যে অঙ্কগুলো মিডিল টার্মে করা যাচ্ছে না সেগুলো আমরা দেখব সূত্র প্রয়োগ করে হচ্ছে কিনা, না হলে কিন্তু আমরা ফাংশন ধরে করলে খুব সহজে হবে। তো এটি ক নম্বর প্রশ্নে গেল। আশা করি তোমরা খাতায় ইতিমধ্যে প্র্যাকটিস করে ফেলেছো। আর তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, তোমরা অঙ্কগুলো শুধু দেখবা না, ইউটিউব থেকে শুধু দেখবা না, এগুলো দেখে দেখে সাথে সাথে খাতায় একবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবো অঙ্কগুলো তোমাদের মাথার ভিতরে সেট হয়ে গেছে। এখন আমি চলে যাব খ নম্বর প্রশ্নে। তো খ নম্বর প্রশ্নটা দেখো যে y⁴ প্লাস 1/y⁴ এই মানটা আমাদের বের করতে বলেছে। সেই ক্ষেত্রে কিন্তু উদ্দীপকে যে দুইটি অংশ আছে, ওয়াইয়ের সাথে যে উদ্দীপকটা আছে আমরা কিন্তু এটা ইউজ করব। তো দেখো খ নম্বর প্রশ্নটা, দেওয়া আছে আমাদের y সমান 5 প্লাস 2√6। এটাকে যদি আমরা, যেহেতু এখানে কিসের মান লাগবে দেখো তো, এই অঙ্কটা থেকে মান বের করি অনুসিদ্ধান্ত বসে, সেক্ষেত্রে কিন্তু হয় y প্লাস 1/y এর মান লাগবে অথবা y প্লাস 1/y এর মান লাগবে। এখান থেকে আমরা মান বের করার চেষ্টা করব। তোমরা 3.1-এর 16 নম্বর অঙ্কটার কথা চিন্তা করতে পারো যে 16 নম্বর অঙ্কটা সেম কিন্তু এরকম একটি অঙ্ক। তো এই অঙ্কটা আমরা করলাম কি 1/y লিখে দিলাম, তাহলে এটাও আমরা উপরে 1 নিব ব্যস্তানুপাতিক করে, 5 প্লাস 2√6। তো এখানে দেখো জটিল একটা ভগ্নাংশ হয়েছে, এখান থেকে কিন্তু আমরা সরল একটা মান বের করতে পারি। তো এটা কিন্তু তোমরা না করেও করতে পারো, কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে আমাদের করে দিতে হবে। দেখো y এর বিপরীত হচ্ছে 1/y, তাহলে 5 প্লাস 2√6 এটার বিপরীত কি হবে? এখানে মাঝখানে প্লাস আছে না, মাঝখানে কিন্তু মাইনাস হবে। তাহলে আমরা এতটুকু ক্যালকুলেশন করে বের করব 5 - 2√6 কীভাবে বের করে। দেখো এই অঙ্কগুলো করার জন্য তোমরা মনে রাখবে যে নিচে যা থাকবে তার বিপরীতটা দিয়ে উপরেও গুণ করবে, নিচেও গুণ করবে, মানে বিপরীতটা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। বিপরীত মানে 5 প্লাস 2√6 আছে, বিপরীত হচ্ছে 5 মাইনাস 2√, তাহলে আমরা যদি উপরে গুণ করি 1-এর সাথে গুণ করলে 5 মাইনাস 2√6 থাকে, আর নিচে গুণ করলে যেটা আছে তার সাথে আমাদের গুণ হবে হচ্ছে 5 মাইনাস 2√6। তো এখানে আমরা একটা কোটেশন দিতে পারি যে লব ও হরকে 5 মাইনাস 2√6 দ্বারা গুণ করে। দেখো
এখানে কিন্তু আমরা গুণ করে দিলাম, গুণ করার পরে কি হয় দেখো, যে উপরে যা আছে তাই বসে গেল 5 মাইনাস 2√6, আর নিচে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এই 5টাকে যদি আমরা মনে মনে কল্পনা করি a, আর এতটুকু অংশ যদি b কল্পনা করি 2√6কে, তাহলে কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে যায় না? তাহলে সূত্র কিন্তু আমরা ডাইরেক্ট বসাতে পারি যে a স্কোয়ার মাইনাস 2√6 স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা এরকম আসে। এবার সেই লিখি, দেখো যেখানে আসে উপরে 5 মাইনাস 2√6 থাকে, আর নিচে 5-এর উপর স্কোয়ার দিলে 25 মাইনাস 2-এর উপর স্কোয়ার দিলে হয় 4, আর 6 আর √2 বারে যে স্কোয়ার আছে সেটা যদি কাটা যায় তাহলে আমাদের হবে 4×6 = 24। এখন একটা বিষয় দেখো, নিচে থাকে 25 থেকে 1 24 বাদ দিলে থাকে 1, তো নিচের একটা আমরা লিখবো না, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে 5/2√6। এটি কিন্তু আমাদের এই অংশটার মান গেল। তাহলে আমরা y এর মান তো উদ্দীপকে দেওয়া আছে 5 + 2√6 আর 1/y এর মান বের করলাম এটা। এখন যদি আমরা প্লাসের অনুসিদ্ধান্ত লাস্ট লাইনে ব্যবহার করতে চাই তাহলে y + 1/y এর মান বের করব, আর যদি মাইনাসের সূত্র বের করতে চাই তাহলে মাইনাসের মানটা বের করে নিব। তো দেখো আমরা এখান থেকে যদি বের করি যে y + 1/y এর মান যদি বের করি তাহলে y এর মান আমরা পেয়েছি, দেওয়া আছে যে y + 2√6 আর প্লাস 1/y এর মান এতটুকু বের হয়েছে সেটা বসাই দিব যে +5 মাইনাস 2√6। এখান থেকে কি ঘটনা ঘটে দেখো, এই জিনিসটা প্লাস আর মাইনাসে কাটা যায়, তাহলে 5 আর 5 যোগ করলে কিন্তু আমরা 10 পাই। তাহলে y + 1/y এর মান কিন্তু আমরা পেলাম হচ্ছে 10। এখন যেটা করব, যেটা আমাদের উদ্দীপকে প্রশ্নে মান বের করতে বলছে y4 + 1/y4, সেই ক্ষেত্রে এই মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের এমন হয় দেখো যে প্রদত্ত রাশি y4 + y4, তো 4-এর যেহেতু আমাদের সূত্র অনুসিদ্ধান্ত নাই, আমরা এটা স্কোয়ার করে নিলাম, স্কোয়ার করে নিলাম। তাহলে আমরা এটা পেলাম, y স্কোয়ারটাকে a কল্পনা করব আর 1/y স্কোয়ারটাকে b কল্পনা করব, তাহলে a স্কোয়ার + b স্কোয়ার অনুসিদ্ধান্ত হবে আমাদের a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন একটা বিষয় কল্পনা করে দেখো, এই মানটা আমরা বসাতে পারতাম যদি y স্কোয়ার + 1/y স্কোয়ার মান থাকতো, কিন্তু নাই। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আবার একটা অনুসিদ্ধান্ত বসানো যায় যে a স্কোয়ার + b স্কোয়ার। এই অনুসিদ্ধান্ত বসাবো কোনটার উপর নির্ভর করে, মান যেটা আমরা বের করেছি, মান বের করেছি 10 প্লাসের সূত্র, তো আমরা এখানে অনুসিদ্ধান্তটা বসাবো হচ্ছে প্লাস, মান যেহেতু প্লাসেরটা পেয়েছি। তাহলে আমরা অনুসিদ্ধান্ত যদি বসাই দেখো যে a + b মানে y + 1/y হোল স্কোয়ার মাইনাস 2ya মানে ab, আর এটার উপরে যে স্কোয়ার ছিল এতটুকুর জন্য আমরা এতটুকু পেয়েছি, আর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এটা কাটা গেলে আমাদের থাকে -2। তারপর আমাদের থাকে দেখো যে এটার মান আমরা পেয়েছি হচ্ছে 10, তার উপর আছে স্কোয়ার -2, এটি কাটা, আর এর উপর হচ্ছে স্কোয়ার -2। এরপর আমরা কি লিখতে পারি দেখো যে 10-এর উপর স্কোয়ার দিলে আমাদের কত হয়, 100 হয়, মাইনাস থাকে 2, তার উপর আছে স্কোয়ার, তো আমরা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে থাকে স্কোয়ার মাইনাস থাকে আরেকটি 2, তো 100 থেকে 2 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 98, তার উপর আছে স্কোয়ার -2। 98-এর উপর স্কোয়ার দিলে কত হয়, তোমরা অবশ্যই ক্যালকুলেটর প্র্যাকটিস করবা, দেখবা যে হচ্ছে হয় যে 9604 -2। এটা যদি বিয়োগ করো তাহলে কিন্তু থাকবে হচ্ছে 9602। এটা কিন্তু অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর প্রশ্নটা আমি আরেকবার তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের উদ্দীপকে আছে y সমান আছে 5 + 2√6, এটা দিয়ে আমাদের মান বের করতে হবে y4 + 1/y4। এখান থেকে বের করার জন্য যেহেতু আমাদের y + 1/y এরকম একটা মান লাগবে, সেক্ষেত্রে উদ্দীপক থেকে আমরা এরকম একটা মান বের করার চেষ্টা করেছি যে 1/y মান। সেক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক করে দিচ্ছি, নিচে 1 ছিল উপরে নিয়ে চলে গেছি, এখানে 1 ছিল উপরে নিয়ে চলে গেছি। এখন এটি আছে জটিল ভগ্নাংশ এতটুকু, এটা আমরা সরল করার জন্য নিচে যা থাকবে তার বিপরীতটা দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। সেই ক্ষেত্রে নিচে আছে প্লাস, আমরা মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করেছি, তো এটা আমরা গুণ করে পেয়েছি 5² - 2√6²
এ প্লাস মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে পেয়েছি, পরে আমরা এটা বিয়োগ করলে দেখলাম নিচে আমাদের থাকে 1, সেক্ষেত্রে নিচের 1-এর দাম থাকে না, 5 - 2√6 থাকে। এখন আমরা যেই উদ্দীপক প্রশ্নটি ছিল প্রদত্ত রাশি, সেটা প্রথমে যেহেতু 4-এর কোনো অনুসিদ্ধান্ত নাই, সেক্ষেত্রে আমরা স্কোয়ার করে নিয়েছি এবং অনুসিদ্ধান্ত বসানোর পরে দুইবার অনুসিদ্ধান্ত বসাতে হয়েছে, যে y + 1/y এর মান 10 পেয়েছিলাম, 10 পেয়েছিলাম, 10 বসিয়ে দিয়েছি। তো 10-এর উপর স্কোয়ার দিলে হয় আমাদের 100, আর এখান থেকে -2, তার উপর 100 - 2, তো থাকে 98। 98-এর উপরে যদি আমরা স্কোয়ার করি মানে 98 গুণ 98, তাহলে থাকবে হচ্ছে 96, 0 4 - 2 বিয়োগ করলে আমাদের থাকবে 9602। আশা করি খ নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার যে অঙ্কগুলো করাচ্ছি তোমাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, যে পড়াশোনার ভিতরে থাকার জন্য, যেহেতু এখন লকডাউন চলতেছে এবং এসএসসি পরীক্ষা সামনে। তো এখন চলে যাব গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন করার জন্য দেখো সব আমাদের এক্স আছে, তার মানে দ্বিতীয় যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকটা আমাদের কাজে লাগবে এক্স দিয়ে। তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম অঙ্ক তোমরা ইউটিউবে শুধু দেখবে না, খাতায় কিন্তু প্র্যাকটিস করবে। যে অঙ্কটা দেখবে সেই অঙ্কটার সাথে সাথে তোমরা খাতায় করবে, তাহলে এটা কাজে দিবে ভালো। তো আমাদের এখানে কিন্তু দেওয়া আছে এটা দিয়ে আমরা একটা মান বের করার চেষ্টা করব। দেখো গ নম্বর, আমাদের মান আছে x² + 1/x² সমান 82 ডিভাইডেড বাই হচ্ছে 9, এরকম একটা মান আছে। এখান থেকে আমাদের মান যেহেতু দেখো এখানে কিউব আছে, x³ - 1/x³, এটা যদি অনুসিদ্ধান্ত বসাতে যাই অবশ্যই x - 1/x এর মান কিন্তু আমাদের লাগবে। সেক্ষেত্রে এখান থেকে আমরা বের করব কীভাবে, দেখো যেহেতু x² + 1/x², এটার অনুসিদ্ধান্ত আছে দুটি, একটি হচ্ছে মাইনাসের, একটি প্লাসের। সেক্ষেত্রে আমরা মাইনাসের মানটা লাগবে বলে মাইনাসের অনুসিদ্ধান্ত বসায় নেব, x - 1/x² + 2ab, আর ডান পাশে যা আছে 82 ডিভাইডেড বাই 9 সেটি বসিয়ে দিলাম। এরপরে দেখো x - 1/x², এই x কাটা থাকলে 2 থাকে, 2টা আমরা সমানে বসে নিয়ে চলে আসবো, থাকবে হচ্ছে 82 - 9 ডিভাইডেড বাই 9 - 2। এখন আমরা ডান পাশে দেখো এতটুকু লসাগু করা যায়, লসাগু হয় আমাদের হচ্ছে 9, আর এটা থাকে হচ্ছে দেখো যে হচ্ছে 82, আর মাইনাস এখানে থাকবে হচ্ছে 18, কারণ হচ্ছে এই 1-এর নিচে মনে মনে কি আছে, 2-এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে ওয়াইকে যদি আমরা 9কে যদি ভাগ করি তাহলে আমরা থাকবে হচ্ছে 9, 9-এর সাথে 2 গুণ করলে 18। এখন দেখো কি হয়, আমাদের কিন্তু মান লাগবে x - 1/x এর মান, কিন্তু উপর আছে কি স্কোয়ার আছে না, স্কোয়ারটা আমরা সমানের ডান পাশে দিয়ে দিব, তাহলে আমাদের থাকবে কি এই পাশে যে হবে রুট, কিন্তু এখানে আছে কি 82 থেকে যদি 8 বাদ দিই তাহলে আমাদের থাকবে কিন্তু 64, আর নিচে আছে 9। তো 64 উপরে রুট আছে, 9-এর উপরে রুট আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা x - 1/x সমান উপরে পাবো হচ্ছে 8, আর নিচে পাবো হচ্ছে 3। তো এটা আমরা একটা মান পেয়ে গেলাম। এখন আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এতটুক, যে 27x³ - 1/x³। এটা যদি আমরা অনুসিদ্ধান্ত বসাই, সেটা আমাদের হবে a - b³ + 3ab × a - b। তো এখন আমরা কি করব, দেখো 27 বসে গেল, এটার মান কিন্তু আমরা বের করে নিয়েছি, x - 1/x এর মান 8/3, সেই 8/3 আমরা এখানে বসাই দিব, যে 8 ডিভাইডেড বাই 3, তার উপর আছে আমাদের কিউব, x কাটা প্লাস 3, আর এটার মান হচ্ছে 8 ডিভাইডেড বাই 3। তো এখানে থাকলো 27, 8-এর উপর 3 দিলে কত হবে, মানে 8 3বার গুণ করতে হবে, 3বার গুণ করলে আমাদের হবে 512, আর নিচে আছে 3-এর উপর 3 মানে হচ্ছে 27, প্লাস এখান থেকে হচ্ছে 3, আর 8 যদি আমরা 3বার গুণ করি তাহলে কত হয়, দেখো এটা হয় 24। এই এরপর আমরা করব হচ্ছে লসাগু। দেখো তো আমাদের আছে 27, এটা লসাগু হচ্ছে 27,
তো আমরা একটু কাটাকাটি করতে পারতাম এভাবে, দেখো অঙ্কটা, তাহলে আরও সহজ হতো আমাদের। যে 3 যদি কেটে দিতাম তাহলে আমাদের থাকতো কিন্তু শুধু 8, তাই না? কারণ এটা উপরের 3, এটা নিচ 3, আর ছোটো হয়ে গেল। তাহলে আমাদের লসাগু 27, 27 দিয়ে 27কে ভাগ করলে 27 হয়, তার সাথে 500, এই হচ্ছে 12 গুণ করলাম 12 হলো। নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 27কে ভাগ করলে হবে 27, 27-এর সাথে কার গুণ হবে? 8-এর গুণ হবে না? তাহলে গুণ করলে হবে আমাদের, দেখো যে হয় 7 8 56, 6 হাতে থাকে হচ্ছে 5, আর এখানে আমরা 8 2 16, 17 18 19 20 21 22 21 হয়, তার মানে হয় 216। এই এখন আমরা যদি দেখো এই 27 কেটে দিই তাহলে আমাদের কি থাকবে? এখানে যদি এই 512 আর 227 যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের হবে 728। দেখো একটু খেয়াল করে যে 728 আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছে, আর প্রশ্নে আমাদের ছিল রাইট হ্যান্ড সাইডের মান 728। তো এটি কিন্তু আমরা লিখতে পারবো যে রাইট হ্যান্ড সাইড, আর এটা আমাদের প্রমাণ করতে বলেছে, এই জন্য আমরা লিখবো হচ্ছে পুরোটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমি আরেকবার তোমাদেরকে রিভাইজ করানোর চেষ্টা করছি যে আমাদের উদ্দীপকে এরকম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে উদ্দীপক যেহেতু এক্সের সাথে আছে, x² + 1/x² সমান 82/9, এটা আমরা নিয়ে নিয়েছি। এখান থেকে x - 1/x এর মান বের করার চেষ্টা করেছি। কিভাবে? এটি মাইনাসের সূত্রে বসিয়ে দিয়েছি, আর 2টা ওপাশে নিয়ে যে মাইনাস হয়েছে লসাগু করে দিয়েছি, স্কোয়ারটা ওপাশে যে রুট হয়ে গেছে, 64কে রুট করলে হয় 8, আর 9কে রুট করলে হয় 3। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এটা মাইনাসের অনুসিদ্ধান্ত বসিয়ে শুধু মান বসিয়ে জাস্ট সমাধান করেছি, তাহলে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। তো এটি হচ্ছে মান নির্ণয়ের যেই 2019 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটি এসেছিল, 2 নম্বর প্রশ্ন, সেটি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি শুরু করব 3 নম্বর যে বীজগণিত প্রশ্নটা এসেছিল সেইটা। তো চলো শুরু করা যাক 3 নম্বর প্রশ্নটা 2019 সালের ঢাকা বোর্ডের। তো তোমাদের মাঝে আবার ফিরে আসলাম যে বীজগণিতের 3 নম্বর প্রশ্নটি নিয়ে, যে 2019 সালের ঢাকা বোর্ড। তো দেখো 3 নম্বর প্রশ্নটি এমন ছিল যে 2 + 4 + 8 + 16 + ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে আমাদের 1022, মানে 1022, এবং আরেকটি অংশ আছে যে সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ 52। এই শর্ত দিয়ে আমাদের 3টি প্রশ্ন করতে হবে, যেখানে ক নম্বর প্রশ্নটা আছে 1² + 2² + 3² + 4² +11² মানে 11² ধারাটির সমষ্টি কত? আর খ নম্বর বের করতে বলছে n এর মান নির্ণয় করো। গ নম্বর হচ্ছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি বের করো। তো ক নম্বর কিন্তু আমাদের উদ্দীপকের সাথে কোনো রিলেট না, সম্পূর্ণ আলাদা একটা অঙ্ক। দেখো এটা কিভাবে আমি সমাধান করি। তো ক নম্বর প্রশ্নটা আমরা এভাবে করব। তোমরা ইতিপূর্বে হচ্ছে একটা সূত্র হয়তো জেনে থাকবে যে স্বাভাবিক সংখ্যার বর্গের যদি সমষ্টি বের করতে চাই তাহলে সরাসরি আমরা বর্গের সূত্র এভাবে বের করতে পারি যে n × n + 1 × 2n + 1 / 6। এই সূত্র দিয়ে কিন্তু আমরা সরাসরি প্রশ্নের সমষ্টি বের করতে পারি। সেখানে n এর মান হবে পদ সংখ্যা। তো n এর মান এখানে আমরা জানি লাস্ট 11তম পদ আছে, সেই ক্ষেত্রে কিন্তু সহজে সূত্র বের করতে পারবো। যে দেখো আমরা জানি লিখে করতে পারি যে আমরা জানি 1² + 2² + 3² + 4² + n² সমান আমরা এখানে লিখতে পারি n × n + 1 × 2n + 1 / হচ্ছে 6। এই প্রশ্নটা, এটা হচ্ছে সূত্র। আর আমাদের প্রশ্ন বলেছে যে তাহলে আমরা লিখতে পারবো যে 1² + 2² + 3² + 4² + 11²। তার মানে লাস্ট যে অঙ্কটা আছে, সংখ্যাটা আছে 11। তার মানে n এর মান আমরা বুঝতে পারলাম 11 হবে। তো এখানে আমরা 11 বসে দিলাম, গুণ 11 + 1 গুণ 2 × 11 + 1 / 6। তো দেখি এটা ক্যালকুলেশন করে কি হয়। এখানে আমাদের আছে 11 গুণ 11 আর 1 যোগ করলে হচ্ছে 12 গুণ এখানে 11 × 2 = 22 আর হবে 23 / 6। তো আমরা এখানে কিন্তু ক্যালকুলেটর দিয়ে এক লাইনে করতে পারি, অথবা আমরা এই 12কে 6 দিয়ে ভাগ করলে হয় 2, 2 এর সাথে 23 গুণ করে তার সাথে 11 গুণ করতে পারি। এটা আমাদের গুণ করলে হবে হচ্ছে 506। তো
এই 506 কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ক নম্বরটা কিন্তু খ এবং গয়ের সাথে রিলেট না। এটা আমরা সরাসরি সূত্র দেখলাম যে স্বাভাবিক সংখ্যার বর্গের যে সমষ্টি সূত্র সেটা হচ্ছে n × n+1 × 2n+1 / 6। এটা দিয়ে এই সূত্রটা মনে রাখলে তোমরা বহু নির্বাচনী অঙ্কগুলো সরাসরি 1 মিনিটের ভিতরে করতে পারবা এবং ক নম্বর যদি প্রশ্ন আসে সেটাও করতে পারবা। এখন আমি চলে যাব হচ্ছে খ নম্বর প্রশ্নে। দেখো খ নম্বরটা আমাদের n এর মান বের করতে বলেছে। সেই ক্ষেত্রে প্রথম অংশ যে উদ্দীপকটা ছিল সেই অংশটা আমাদের ব্যবহার করতে হবে, কারণ সেখানে n সংখ্যক পদের কিন্তু সমষ্টি দেওয়া ছিল। তো এখানে খ নম্বরটা একটু তোমরা দেখো যে আমাদের দেওয়া আছে ধারাটি 2 + 4 + 8 + 16 +... তো এখানে আমরা কিন্তু লিখতেই পারি যে এখানে প্রথম পদ বা ধারাটির প্রথম পদ সমান কিন্তু 2, আর সাধারণ অন্তর বের করব না, সাধারণ আমরা অনুপাত বের করব। সাধারণ অনুপাতের সূত্র তোমরা জানো যে কোনো পদ ভাগ হচ্ছে তার পূর্বের পদ। যদি আমরা 8টা নিই তাহলে 8 ভাগ হচ্ছে তার পূর্বে হচ্ছে 4, তো 4 করলে কিন্তু 2 হয়। তো 8 আর 4 এটাকে ভাগ করার পর 2 হয়েছে। আমরা জানি যে সমান গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি সাধারণ অনুপাত সবসময় সমান হয় তাহলে কিন্তু সেই ধারাটা হয় গুণোত্তর ধারা। আমাদের কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে ধারাটা কোন ধরনের, এটা কিন্তু কোনো লেখা নাই, সমষ্টি বের করতে বলতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই সাধারণ অন্তর বের করে দেখব প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ অন্তর সমান হচ্ছে কিনা। যদি সমান না হয় তাহলে সাধারণ অনুপাত বের করব, আর সাধারণ অনুপাত বের করার পরে সমষ্টি যে সূত্র সেটা নির্ভর করবে সাধারণ অনুপাত কেমন এসেছে। সাধারণ অনুপাত যদি 1-এর থেকে বড় হয় তাহলে একটা সূত্র, আর সাধারণ অনুপাত যদি 1-এর থেকে ছোট হয় তাহলে একটা সূত্র। আমাদের এখানে যে মানটা এসেছে দেখো সাধারণ অনুপাত 1-এর থেকে বড়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান, যে দুইটা সূত্র ছিল না সেই দুটো সূত্র থেকে আমি একটা সূত্র বসাচ্ছি। দেখো যে a × r উপরে n-1 r-1। তোমরা একটা বিষয় মনে রাখবা, এই সাধারণ অনুপাত যে r এর মান, এই r এর মানটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে rটা সামনে বসবে, আর 1-এর থেকে ছোট হলে একই রকম সূত্র, rটা পেছনে চলে যাবে। তার মানে হবে 1 - r⁴n / 1 - r। আর যেহেতু এখানে r এর মানটা 1-এর থেকে বড় আছে সেই ক্ষেত্রে rটা সামনে বসেছে। এখন আমরা মান যদি বসাই দিই, দেখো যে এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে সাধারণ প্রথম পদ a, সেটা পেয়েছিলাম হচ্ছে আমরা 2, তার সাথে এখানে r এর মান পেয়েছি হচ্ছে 2। দেখো r এর মান হচ্ছে পেয়েছি 2, তার উপর হচ্ছে n-1, r এর মান 2 - 1, তাহলে কিন্তু আমাদের লাস্ট লাইন থাকলো হচ্ছে 2 × 2 এর উপরে n-1। এটি কি? এটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি এই ধারার জন্য, যেখানে আবার বলা রয়েছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 1022। তার মানে এটাও সমষ্টি ওটাও সমষ্টি। আমরা কিন্তু প্রশ্ন মতে এটা সমান এটা লিখতে পারি, লিখে n এর মানটা বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখি, দেখো যে প্রশ্ন মতে 2 × 2n-1 সমান হচ্ছে এই অংশটা বসাবো যে 1022। এখান থেকে আমরা n এর মান বের করবো। অঙ্কটা কিন্তু অনেক ছোট এবং সহজ একটা অঙ্ক। তো দেখো এখানে যদি আমরা n এর মান বের করতে চাই, এই 2টা এতটুকুর সাথে গুণ আসে, ওপাশে যে হবে আমাদের ভাগ, তাহলে 2n-1 থাকলো, আর 10 2 2 এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 511। এই এখন আমরা যেহেতু n এর মান বের করবো, -1টা ওপাশে দিয়ে দিব, তাহলে আমাদের থাকবে হচ্ছে 2n সমান হচ্ছে 11-র সাথে 1 যোগ করলে হবে 512। এখন তোমরা একটু বিষয় চিন্তা করো, দেখো যে এখানে যদি n এর মান বের করতে চাই, বেজ আছে আমাদের 2, তার মানে এই 512টাকে 2 বেজের উপরে একটা সংখ্যা বানাতে হবে। তো তোমরা যদি ক্যালকুলেটরে করো যে 512 2 এর উপরে যদি 9 দাও তাহলে দেখবে 512 হচ্ছে। পরে এই পাশে 2 যদি আমরা বেজ উঠানোর চেষ্টা করি তাহলে n সমান হবে হচ্ছে 9। এটি কিন্তু আমাদের নির্ণেয় মান, n এর মান আমাদের বের করতে বলছে। তোমরা একটু প্রশ্ন থেকে খেয়াল করে দেখো, নির্ণেয় মান আমরা n সমান লিখবো হচ্ছে 9।
তো এটা গেল খ নম্বর প্রশ্ন। আমি আবার একটু তোমাদের রিভাইজ করার চেষ্টা করতেছি যে খ নম্বর প্রশ্নটা আমাদের একটা ধারা দেওয়া ছিল, এখান থেকে এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া ছিল, এন এর মান বের করতে বলেছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এন সংখ্যক পদের সমষ্টি বের করলাম, ধারাটার সাধারণ অনুপাত বের করে দেখলাম যে এটি একটি গুণোত্তর ধারা এবং আর এর মান 1 থেকে বড়। সেক্ষেত্রে আর এর মান 1 থেকে বড়োর জন্য যেই সূত্রটা, সমষ্টির সূত্রটা আমাদের যায়, সেই সূত্রটা লিখেছি, আর এর মান এর মান বসে দিয়েছি। বেসনের পর আমাদের সমষ্টির সূত্র হয়েছে 2 × 2 টু দ্য পাওয়ার n - 1। এই সমষ্টির সূত্র সমান এই সমষ্টি ছিল, সেই ক্ষেত্রে প্রশ্ন মতে মিলিয়ে আমরা n এর মানটা বের করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব গ নম্বর যে প্রশ্নটা। তো গ নম্বর প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে ধারাটা সমান্তর এবং উদ্দীপকের দিকে তাকিয়ে দেখো যে আমাদের 10তম পদের যে ছিল মান সেটি হচ্ছে 34, আর 10তম পদের ছিল হচ্ছে 16তম পদের হচ্ছে 52। সেই ক্ষেত্রে আমরা যেহেতু সমান্তর ধারা, আর এখানে ধারাটা দেওয়া নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখব হচ্ছে, দেখো মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সমান, বা প্রথম পদ আমরা এ ধরে নিলাম, প্রথম পদ সমান এ, তাহলে সাধারণ অন্তর সমান পাব হচ্ছে ডি। প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। এখন আমরা যদি লিখি যে আমরা জানি এন সংখ্যক পদের বা এন তম পদ যদি সূত্র লিখি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এনতম পদ। কিন্তু আমাদের শর্ত বলেছিল কি, দেখো তো 10তম পদ আর 16তম পদ। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে লিখি যে 10তম পদ মান হচ্ছে এর জায়গায় এ বসে গেল, n এর জায়গায় বসে হচ্ছে 10 মাইনাস 1 ইন্টু ডি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেতে পারি a প্লাস 10 থেকে 1 বিয়োগ করে থাকে 9, তাহলে থাকে হচ্ছে 9d। তো এই 9d সমান আবার কি, এটা কি 10তম পদ না? 10তম পদের মান দেওয়া হচ্ছে 34। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে, ওটা পরে লিখি, এখান থেকে আমরা আরেকটা মান বের করে নিব হচ্ছে 16তম পদ। তো 16তম পদে দেখো a প্লাস n এর মান আমরা 16 বসাবো মাইনাস 1 ইন্টু ডি। সেই ক্ষেত্রে দেখো a প্লাস 16 থেকে 1 বিয়োগ করে থাকবে আমাদের 15, 15 সাথে ডি গুণ করলে হবে এটা। তাহলে এতটুকু আমাদের হচ্ছে 10তম পদের মান, আর এতটুকু হচ্ছে 16তম পদের মান। তো 10তম পদের মান দেওয়া হচ্ছে 34, এই ক্ষেত্রে এটা সমান আমরা 34 লিখতে পারবো, আর এটা 16তম পদের মান দেওয়া আছে 52, সেটা আমরা 52 লিখতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে a প্লাস 9d সমান হচ্ছে 34, এটা ধরবো 1 নম্বর সমীকরণ, আর a প্লাস 15d সমান এটা আছে 52, এটা লিখবো আমরা 2 নম্বর সমীকরণ। এখন এখান থেকে আমরা a এবং d এর মানটা বের করে নিব। তো দেখো আমরা যদি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই বা বিয়োগ হতে পাই, এটা লিখেছি। কি লিখেছি? 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে 2 এর যেই সমীকরণটা আছে আমাদের আছে a প্লাস 15d সমান 52, আর এটা আছে a প্লাস 9d সমান হচ্ছে 34। বিয়োগ মানে কি হবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটাও কিন্তু হবে মাইনাস। মাইনাস হওয়ার কারণে কি হলো, এটা এখন হলো মাইনাস আর এটা হচ্ছে প্লাস, সেক্ষেত্রে কিন্তু এ কাটা যায়। তাহলে আমাদের এখানে 15 থেকে 9 বাদ দিলে কি থাকে একটু খেয়াল করে দেখো, 6 থাকে কিন্তু, তাহলে থাকবে আমাদের 6d মানে 6d। আর এখানে বিয়োগ করার পরে কি থাকে দেখো তো, 12 থেকে 4 বাদ দিলে থাকে আমাদের কত, 8, হাতে 1 2 4 বাদ থাকে হচ্ছে 18। তো আমাদের কিন্তু এখানে ডি এর মান থাকবে হচ্ছে 3 6 18, তার মানে ডি এর মান বের হলো 3। এরপরে ডি এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব। তো আমরা লিখবো হচ্ছে ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে। তো 1 নং সমীকরণ আমাদের এটা ছিল, তো থাকবো a প্লাস 9, ডি এর মান হচ্ছে 3 সমান থাকবে হচ্ছে 34। তো আমাদের এখানে থাকলো a সমান 34 আর 3 নং হচ্ছে 27, বিয়োগ করলে আমাদের কত হয়, এর মান এটা হচ্ছে 34। তো 14 থেকে 7 বাদ দিলে থাকবে হচ্ছে 7,
তো আমাদের এর মান কিন্তু বের হলো 7। তো আমরা এর মান পেয়ে গেলাম এবং পেলাম হচ্ছে ডি এর মান। তো এর মান 7, ডি এর মান হচ্ছে 3। এখন আমাদের বলেছে যে প্রশ্নে 20টি পদের সমষ্টি বের করো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি এখানে একটু করার চেষ্টা করি, দেখো যে 20তম ধারাটির 20তম পদের সমষ্টির সূত্র আমরা পাবো হচ্ছে, তোমরা ইতিমধ্যে দেখেছিলে n/2 × 2a প্লাস n-1 × d। সেই ক্ষেত্রে আমরা যেহেতু সরাসরি 20 বসিয়ে দিয়েছি, তাহলে 20 n এর মান হচ্ছে নিচে 2, আর 2 × a এর মান কিন্তু পেয়েছি 7, তাহলে এখানে 7 বসাই দিব, প্লাস n-1 n এর মান হচ্ছে পেয়েছি হচ্ছে 20, তো 20 বসাই দিব, -1, আর d এর মান হচ্ছে 3 বসাই দিলাম। এরপর আমরা 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10, রেখে দিলাম, 7 2 হয় 14, রেখে দিলাম, 9 থাকে, আর 5 3 নং থাকে হচ্ছে কিন্তু 27, সরি এখানে থাকে হচ্ছে 20। তো 20 থেকে কিন্তু 1 বিয়োগ থাকবে হচ্ছে 19, 19-এর সাথে হচ্ছে 3 গুণ, তো আমাদের থাকে হচ্ছে 10, এখানে থাকবে গুণ 14, আর এখানে থাকবে গুণ হচ্ছে, একবারে যদি করি তাহলে আমাদেরকে এভাবে করতে পারি, 14 রেখে দিলাম, আর 19-এর সাথে 3 গুণ করলে হয় আমাদের 57, 57-র সাথে এখন আমরা 14 গুণ করব, গুণ করলে হবে 71, 71-এর সাথে যদি 10 গুণ করি তাহলে হবে 710। তো এটা কিন্তু গেল 20তম পদের সমষ্টি। গ নম্বর অঙ্কটা আমি তোমাদের আরেকটু রিভাইজ করে দিব, তাহলে সহজ হবে। দেখো, সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি বের করতে বলেছে, যেখানে আমাদের শর্ত ছিল যে হচ্ছে 10তম পদ হচ্ছে 34 আর 16তম পদ হচ্ছে 52। সেই জন্য আমরা 10তম পদের মানটা বের করার জন্য n সংখ্যক পদ বা nতম পদের সূত্র বসেছি a প্লাস n-1 × d। সেখানে 10-এর মান বের করে আমাদের হয়েছে a প্লাস 9d। তো a প্লাস 9d সমান মান যেহেতু 34 আছে, আমরা লিখেছি 34, এটা 1 নম্বর সমীকরণ ধরেছি। এবং 16টায় আমরা 16তম পদ বের করেছি a প্লাস 15d, সেটা আমাদের ছিল 52। তো এটা আমরা ধরেছি হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে আমরা এর মানটা, d এর মানটা বের করেছি। তো বিয়োগ করার পরে d এর মান বেরোছে, এই d এর মান যখন 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি তখন বেরোছে এর মান। এখন আমরা সমষ্টির সূত্র জানি যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 × 2a প্লাস n-1 × d। এখানে যেহেতু আমাদের 20তম পদের সমষ্টি সূত্র বের করতে বলেছে, সেক্ষেত্রে আমরা সরাসরি করেছি n এর মান 20 বসিয়ে দিয়েছি, /2, 2a এ মান হচ্ছে 7 প্লাস n এর মান 20 -1 × d, d এর মান বের হয়েছে আমাদের 3। এখানে গুণ করে আমাদের যোগ করে যে মানটা হয়েছে সেটা হচ্ছে 710, মানে 710। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এটি হচ্ছে তোমাদের ঢাকা বোর্ডের 2019 সালের বীজগণিতে যে 3টা সৃজনশীল এসেছিল, সেই 3টা সৃজনশীল আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করলাম। এবছর তোমরা যারা 2021 সালে পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু এই নিয়মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ 20 সালে পরে 21 সাল, আমরা জানি 1 বছর পর পর যে বোর্ড প্রশ্নগুলো আসে, সেগুলো পূর্বের 1 বছর আগের যে প্রশ্নগুলো ছিল তাদের সাথে সাদৃশ্য করে কিছুটা হলেও আসে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2021 সালের যেই বোর্ড প্রশ্নটা আছে 19 সালে, সেটা আমরা 21 সালের জন্য প্রায়োরিটি বেশি দিব। তো তার জন্য আমি তোমাদের রেজাল্টটা ভালো হওয়ার জন্য তোমাদের জন্য এই সৃজনশীল প্রশ্নগুলো করার চেষ্টা করতেছি। তো ধারাবাহিকভাবে এরপরে আমরা যে অংশটা আছে ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, এই অংশগুলো করব, পরিসংখ্যান এই অংশগুলো করব। তো সেই অংশগুলো দেখার জন্য তোমাদের একটি মাত্র কাজ করতে হবে, সেটি হচ্ছে ফার্স্ট যেটা করতে হবে সেটা তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে, এবং আরেকটি কাজ করতে হবে, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে হবে। তো তোমরা যদি এই প্রশ্নগুলো পাওয়ার পরে আমাকে সাড়া দাও, লাইক এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, যে বলো আমরা সাবস্ক্রাইব করেছি ভাইয়া, তাহলে কিন্তু পরে যেই অংশগুলো আছে সেটা আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব এবং তোমরাও কিন্তু এখান থেকে কিছু হলেও শিখতে পারবে। তো সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।